ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। রোশনি, তুমি কি আজও নাহিদ, আমার না প্রচুর ঘুম পাচ্ছে, প্লিজ তুমি এখন যাও, কাল তাজা উঠবে। রশনি কিছুটা ঠেলেই নাহিদকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। রশনি নিজেও জানে না ও এমন করছে কেন। আজ গায়ের হলুদের অনুষ্ঠানেও মুখ গোমরা করেছিল, অবশ্য তা সবার সামনে আড়াল করে সামনে মিথ্যে হাসির ভান করেই ছিল। তাহলে কি আজও রোশনি ওকে? না, এটা আমার পাস ছিল, ওগুলো নিয়ে বেশি না ভাবাই ভালো। নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আজ রশনি আর নাহিদের বিয়ে। বাড়ির মধ্যেই বিয়েটা হচ্ছে, খুব সুন্দর করেই সাজানো হয়েছে বাড়িটা। নাহিদ নিচে সে কবের থেকে পায়চারি করছে, কিন্তু রশনির আসার কোনো নামই নেই। ওপরে যে দেখে আসতে চেয়েছিল একবার, কিন্তু কাজিনরা ঢুকতেই দেয়নি। উফ বোন, তোরে তো পুরোই মা। চুপ বেশরম মাইয়া, লজ্জা করে না নিজের বোন রেগুলো কইতে? তুমি তো কইলা আমি নাকি বেশরম, তাহলে আবার লজ্জা লাগবে কেমনেতে? তোর যে কি হইব? তোরা কি বইন বইন লাগাইছস? হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট লাগবে। আগ্রহীরা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সমস্যা কি? এখন থেকে আমাকে ভাবি লাগে, বুঝলি? ভাবি কবি। তোর কথায় পয়েন্ট আছে, কিন্তু তাইলে নাহিদও তো আমাকে দুলা ভাই লাগে। ওকে, তাহলে এখন থেকে রোশকে ভাবি কমু আর নাহিদ রে দুলা ভাই করে ডাকো। এবার এদের পরিচয় দিয়ে নিই। সুপ্তি, শুভা, কাশিকা তিনজনেই রশনি আর নাহিদের কাজিন সিস্টার। সুপ্তি আর কাশিকা রশনির সেম এজ। শুভা রশনিদের সিনিয়র, কিন্তু ওদের সাথে অনেক ফ্রেন্ডলি। শুভার একটা ভাই আছে শুভ, ও রশনির সাথে অনেকটা ফ্রেন্ডলি, কিন্তু নাহিদের সাথে সেম এজ। সব কাজিনদের মাঝে শুভই রশনির ফেভারিট। ওর সাথে সব কিছু না ভেবেই শেয়ার করতে পারে। শুভার চোখ গেল রশনির দিকে, ও আনমনা হয়ে বসে আছে দেখে শুভা ওকে কিছুটা ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হলো তোর? কই হারিয়ে আছিস? হ্যাঁ, আমিও অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুই কোনো কথা বলছিস না। বাসর ঘরে প্ল্যানিং করছো মনে হয়। শুভা আর সুপ্তি একসাথে ওর দিকে চোখ রাঙিয়ে তাকালো। তোদের হয়ে গেছে আমাকে সাজানো? হয়ে গেলে প্লিজ এখান থেকে বের হো তোরা। বনু, তুই রেগে? আপু প্লিজ, আমার ভালো লাগছে না, তোমরা এখান থেকে যাও। শুভা বুঝতে পারলো কোনো একটা ব্যাপার নিয়ে রশনি প্রচণ্ড রেগে আছে, তাই এখন আর ওর মুখ না লাগাই ভালো, এতে ও আরও ক্ষেপে যাবে। তাই বেশি কথা না বলে সুপ্তি আর কাশিকাকে নিয়ে বেরিয়ে গেল। রশনি দরজা লাগিয়ে দিল, একটা বক্স বের করলো। বক্সটার ওপর P+B লেখা। রশনি বক্সটা খুলল, তার ভেতর অনেক কিছু আছে। সেখান থেকে কয়েকটা ছবি বের করে রশনি নিজের সামনে রাখলো। একটা ছবির মধ্যে দুইটা মহিলা বসে আছে, তাদের দুজনের কোলে দুইটা বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে বাচ্চা। মেয়েটা ছেলেটার চুল ধরে টানছে, আর ছেলেটা মেয়েটাকে চোখ গরম করে দেখছে। তাদের মা তাদের এইসব কাণ্ড দেখে হাসছে। আরেকটা রশনির আম্মু আব্বুর ছবি, আরও কত কথায় তাদের ফ্যামিলি ফটো। রশনি ওগুলোকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে দিল। দেখো মনি, তোমার রোশনি কত বড় হয়ে গেছে। আজ আমার বিয়ে, কিন্তু তোমরা নেই আমার পাশে। রশনি আরও ডুকরে কেঁদে উঠল।
তখন ওর চোখ গেল আর একটা ছবির দিকে। বক্সের থেকে একটু বাড়িয়ে রশনি ওটা নিজের সামনে রাখলো। দুটো ছোট ছোট ছেলে মেয়েটা ছেলেটার কাঁধে চড়ে আছে, আর ওর ঝুঁটি করা চুলগুলো ছেলেটার নাকে যাচ্ছে, যার জন্য ওর কাতুকুতু লাগছে। মেয়েটা আরও ইচ্ছে করে ওকে কাতুকুতু দিচ্ছে, কিন্তু ছেলেটা কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে, যা দেখে মেয়েটা খিলখিল করে হাসছে। এই, তুমি না বলেছিলে কখনো আমার হাত ছাড়বে না, আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন কোথায় গেলে? রশনি ছবিটাকে বুকে নিয়ে আরও কাঁদতে লাগলো। হ্যাঁ, এই ছেলেটাই রশনির জীবনের প্রথম ভালোবাসা। ছোট্টবেলায় বুঝতো না সেটা ভালোবাসা কিনা, কিন্তু যখন ও রশনির কাছ থেকে দূরে গিয়েছে তখন ও বুঝতে পেরেছে সত্যি ওকে খুব ভালোবাসতো। ওই কার অ্যাক্সিডেন্টে রশনির মা বাবার সাথে আরও কয়েকজন ছিল, তাদের সাথে ওই বাচ্চা ছেলেটাও ছিল। রশনির মামা চাইতো নাহিদের সাথে তার বিয়েটা হোক, আর এতগুলো বছর তাকে মা বাবার মতো আগলে রেখেছে তার মামা, তাই শুধুমাত্র তার মামার মুখের দিকে চেয়েই বিয়েটা করছে রশনি। আর নাহিদও রশনিকে খুব ভালোবাসে, ছেলে হিসেবেও খারাপ না, তাই সব কিছু ভেবে নাহিদকে বিয়ে করার ডিসিশন নেয় ও। হঠাৎ কারো দরজাতে বাড়ি দেওয়ায় রশনি নিজেকে স্বাভাবিক করে নিল। বনু তাড়াতাড়ি আয়, কাজী সাহেব এসে পড়েছেন। রশনি তাড়াতাড়ি ওগুলো বক্সের ভেতর রেখে দিয়ে নিজেকে ঠিক করে নিল। আসছে বলেই বের হতে নিচ্ছিল, কিন্তু কী ভেবে আবার থেমে গেল। কদম ফিরিয়ে পিছে নিয়ে এসে বক্সটা হাতে নিল। স্টপ ইজ ফার্স্ট ইজ ফার্স্ট। আমার অতীতকে আর আমার বর্তমানের ওপর প্রভাব ফেলতে দিব না, নতুন করে বাঁচবো, নিজের বর্তমানকে নিয়ে ভবিষ্যৎ করবো। বক্সটা নিয়ে গিয়ে ওদের বাড়ির পেছনের সাইডে জানালা দিয়ে ফেলে দিল। ওখানে একটা ড্রেন আছে, তাই বক্সটা কারো হাতে পড়বে না ভেবেই নিশ্চিন্ত হয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পরেই কাজী চলে আসে। কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। কাজী যেই না কবুল বলতে বলে তখনই তাদের বাড়ির বাহিরে কয়েকটা গাড়ি এসে থামে। সেগুলোর ভেতর থেকে কালো পোশাক পরিহিত 2-1 ডজন লোক বেরিয়ে আসে, সবার হাতেই গান। তাদের হাতের গানগুলো দেখেই সেখানের অর্ধেক মানুষের কাঁপাকাঁপি শুরু। সবার ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে সবার সামনে দাঁড়ালো। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, পায়ে ব্ল্যাক শু, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস আর চুলগুলো স্পাইক করা, আর মুখে সেই মনোমুগ্ধ করা হাসি, মানে পুরাই ডার্ক চকলেট। এখানে এমন কেউ নেই যে তাকে চেনে না। বেশিরভাগ মেয়েদের তো জিহ্বা দিয়ে যেন লোল পড়ছে, অনেকে তো পুরোই কনফিউজড, এখন একে দেখে ক্রাশ খাবে নাকি ভয় পাবে। কিন্তু ওকে দেখে রশনি আর নাহিদের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। রশনির চোখ বড় বড় করে ইয়াশকে দেখছে। ইয়ে ভিতরে কিভাবে আসলো, হোয়াট হ্যাপেন্ড, এগুলো ভাবার সময় এখন নেই। কিন্তু একে দেখে তো মনে হচ্ছে না এমনি এমনি যাবে কোনো গন্ডগোল না করে। কিন্তু আমি বা একা কিভাবে কি করব? উফ, বাবাকেও আজকে বিজনেসের কাজে বাইরে থাকতে হলো। শুধু কাজ আর কাজ। নিজের ছেলে বিয়েতে থাকলে কি হতো? যাই হোক, এখন এগুলো কিভাবে হ্যান্ডেল করব সেটাই ভাবি। ইয়াশ এবার মুখ খুলল। What the hell? কাজীও ভয় কিছু বলতে পারছে না, কিন্তু ইয়াশের কথা শুনে নাহিদ প্রচণ্ড ক্ষেপে গেছে। নাহিদ গিয়ে ইয়াশের কলার ধরার সাথে সাথেই ইয়াশের দুজন গার্ড এসে নাহিদকে ধরে ফেলে। ইয়াশ নিজের কলারটা ঝাড়তে ঝাড়তে বিরক্তির সুরে বলল, What the hell? দিলে তো আমার ব্লেজারটা নোংরা করে। Do you have any idea how much expensive is that? ইয়াশ তারপর ওর একটা গার্ডকে ডেকে ওর ব্লেজারটা খুলে দিয়ে বলল, এটা ফেলে দিয়ে আয়। ওখানে সবাই অবাক। জাস্ট নাহিদের হাতের একটু টাচ লাগাতে এত দামি ব্লেজারটা ফেলে দিল। কিন্তু ইয়াশের কোনো কথাই যেন নাহিদের কানে ঢুকলো না। ওর অবস্থায় এখন একটা পাগল কুকুরের মতো, যাকে জোর করে আটকে রাখতে সে ঘেউ ঘেউ করছে। এই ছাড় আমাকে, তোদের সাহস কিভাবে হলো আমাকে ধরার? আর তুই একবার জেলে দিয়েছি, তাতে মন ভরেনি, আবার চলে এসেছিস আমাদের মাঝে, এবার তোকে মেরেই ফেলবো। এই ছাড় আমাকে। নাহিদের অবস্থা দেখে ইয়াশের খুব হাসি পেল। ইয়াশ কিছুটা হেসে তারপর আবার গাছগুলোকে উদ্দেশ্য করে বলল, যাও ওই ব্লেজারটার সাথে এটাকেও ফেলে দিয়ে এসো।
তারপর ওরা টানতে টানতে নাহিদকে সেখান থেকে নিয়ে গেল, কিন্তু এটা যেন রশনির আর সহ্য হলো না। ও দৌড়ে গেল তাদের পিছে। মানে কি স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? প্লিজ ছেড়ে দিন ওকে। রশনি বেশি দূরে যেতে পারল না, তার আগেই ইয়াশ রশনিকে ধরে ফেলল। রশনি ওকে ধাক্কাচ্ছে, ওর কাছ থেকে সরে আসার প্রাণপণ চেষ্টা করছে। প্লিজ ওদের থামতে বলুন। কোথায় নিয়ে যাচ্ছে ওরা নাহিদকে? প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিতে বলুন ওকে। রশনির চোখে নাহিদের ক্ষতি হয়ে যাওয়ার ভয় স্পষ্ট দেখতে পাচ্ছে ইয়াশ, কিন্তু তা ওর সহ্য হচ্ছে না। তাই নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে না পেরে সবার সামনে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল রশনির গালে। থাপ্পড়টা এত জোরেই ছিল যে তার আওয়াজের প্রতিধ্বনি হতে লাগলো। এই দৃশ্যটা দেখে সেখানে সবার রু যেন কেঁপে উঠল। পিনপতন নীরবতা বিরাজ করছে, শুধু ইয়াশের জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দগুলো শোনা যাচ্ছে। ইয়াশের পুরো মুখ রাগে টমেটোর মতো লাল হয়ে গেছে। থাপ্পড়টা এত জোরেই ছিল যে ইয়াশের পুরো হাতও জ্বলছে। রশনি গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ইয়াশ কোনোভাবে নিজেকে শান্ত করে নিয়ে স্বাভাবিকভাবেই রশনির দিকে তাকালো। ওর হাতটা গালের থেকে সরিয়ে থুতনিটা উঁচু করে নিজের সামনে ধরল। বাহ, আজ বউর সাথে তোমাকে তো খুবই সুন্দর লাগছে। ইয়াশের হঠাৎ এমন স্বাভাবিক কথা শুনে সবার সাথে রশনিও অবাক। ইয়াশ এমনভাবে কথাগুলো বলছে যেন এখানে কিছুই ঘটেনি, কিন্তু পরক্ষণে ইয়াশের ফেস রিয়াকশন চেঞ্জ। রশনির গাল চেপে ধরে বলল, বিয়ে করার খুব শখ তাই না? চল আজ তোর এই বিয়ের শখটাও মিটাই। এরপর রশনির হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে শুরু করলো ইয়াশ। রশনি রেগে বলল, কি করছেন? ছাড়ুন আমার হাত, ছাড়ুন। ইয়াশ কিছু না বলে গাড়ির দরজাটা খুলে রশনিকে ছুঁড়ে ভিতরে ফেলে দিল। তারপর নিজেও বসে কার স্টার্ট দিল, কিন্তু রশনিকে চুপ করাতে পারল না। আপনি জেল থেকে বাইরে কিভাবে আসলেন? এতক্ষণ রশনির সব বকবক চুপ করে শুনলেও এই প্রশ্নটা শুনে জোরে ব্রেক কষে গাড়িটা থামিয়ে দিল। তারপর তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি আমাকে ভাবো না কি বলো তো? হ্যাঁ মানে তুমি আমাকে এত সুন্দর করে ইনভিটেশন দিয়ে গেলে তোমার বিয়ের, আমি কি না এসে পারি বলো? রশনি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এটা আমার প্রশ্নের উত্তর না, আপনি সেটা খুব ভালো করেই জানেন। তুমি কি আশা করেছিলে? তুমি আমাকে যেভাবে জেলে রেখে এসেছিলে আমি ঠিক সেভাবে ওখানেই ভালো ছেলে হয়ে বসে থাকবো? আপনাদের মতো লোকেরা যে কেমন হয় তা আমার খুব ভালো করেই জানা আছে, কিন্তু আমি তো প্রুফ এভিডেন্স সব দিয়েছিলাম। ইয়াশ এবার খুব জোরে জোরে হেসে দিল। লাইক সিরিয়াসলি? তোমার মনে হয় এসব প্রমাণ দিয়ে তুমি আমাকে পুলিশ দিয়ে দিতে পারবে? জানো তো, তোমাকে না আমি একজন বুদ্ধিমতী মেয়ে ভাবতাম, দেখো তো দেখছি তুমি পুরাই একটা বাচ্চা মেয়ে। এসব প্রুফ এভিডেন্সের না কোনো মূল্য নেই। তুমি পৃথিবীটাকে যতটা সহজ পাবো তা ততটা নয়। এখানে জোর যার মুল্লুক তার, বুঝছো? দুই আঙুল কুচলে টাকার ইশারা করে দেখালো। রশনি এবার ইয়াশের কথার মানে বুঝলো। তাহলে প্রথমে অমন ঢং করলেন কেন? জাস্ট দেখতে চেয়েছিলাম এটা দিয়া নেভার আগে কতটা ফরফরাতে পারে। রশনি ঘৃণায় মুখটা অন্যদিকে সরিয়ে নিল, যা দেখে ইয়াশ ওর গাল চেপে নিজের দিকে ঘুরিয়ে দিল। যেদিন তুমি সবার সামনে সিসিটিভি ফুটেজটা দেখিয়েছিলে সেটা তোমাকে বিছানায় ধাক্কা দেওয়া পর্যন্তই ছিল, এরপর এটা দেখানো হয়নি। কিন্তু সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, বাট যখন নিজে চেক করে দেখলাম ফুটেজটা সেই পর্যন্তই, তখনই আমার ডাউট হয়েছিল। অ্যান্ড দেন আমার বিজনেস মাইন্ড কাজে লাগাই। নাও কিউর মাই হ্যান্ড। ছাড়ুন আমাকে বলে ইয়াশের হাতটা সরিয়ে দিতে নেয়, আর তা দেখে ইয়াশ আরও জোরে ওর গালটা চেপে ধরে আর আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে এগোতে থাকে। যেই না কিস করতে যাবে তখন রশনি ওকে থাপ্পড় দিয়ে বসে, কিন্তু এবারটায় ইয়াশ একদমই রাগে না, বরং শয়তানি হাসি দিয়ে বলল, কেন যে বড় বারবার একই ভুল করো।
তারপর রশনির 2 হাত পেছনে চেপে ধরে অন্য হাত দিয়ে চুলের মুঠি ধরে ওর আরও কাছে নিয়ে আসলো। তারপর খুব রুডলি কিস করতে লাগলো রশনির ঠোঁটে। আর এদিকে রশনি ইয়াসের সাথে পেরে না উঠে কেঁদেই দিয়েছে। প্রায় 25 মিনিট পর ইয়াস ওকে ছেড়ে দিল। আপনি সত্যি একটা অমানুষ। ইয়াস এতক্ষণ হাত মুঠি করে তার ওপর মাথা রেখে রশনিকে দেখছিল, আর রশনি এমন কথায় ইয়াস হেসে দিল। কিছু না করতেও মানুষ, করলে কি করবে? তারপর রশনির মাথাটা সামনে এনে ওর কানে ফিসফিস করে বলল, তোমার ঠোঁটের স্বাদটা কিন্তু সত্যিই খুব মিষ্টি। তারাই আছে তাই বেশিক্ষণ স্বাদটা নিতে পারলাম না, কিন্তু এরপরে তোমার সাথে চলে তার জন্য নিজেকে তৈরি করে দাও। তারপর ওকে ছেড়ে দিয়ে ড্রাইভিংয়ে মন দিল, আর রশনি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। এরপর থেকে সারাটা জীবন তোমার আমার কাছেই থাকতে হবে, তো আমাকে দেখার জন্য অনেক টাইম পাবে, তাই এখন এইভাবে তাকিয়ে থেকো না। ইয়াসের কথায় রশনির ঢ্যাং ভাঙল, কিন্তু এখনও ভয় করছে। রশনি মনে মনে ভাবছে, কিসের জন্য প্রিপেয়ার হতে বললো ইয়াশ? কি করতে চাইছে এই লোকটা? ওর সাথে কোনো খারাপ কিছু ঘটতে চলছে? না, আর ভাবতে পারছে না রশনি, কিন্তু ওকে তো ইয়াসের হাত থেকে নিজেকে রক্ষা করতেই হবে, সেটা যে কোনো মূল্যে। এই ভেবে আবার চিল্লাচিল্লি শুরু করলো রশনি। স্যার গাড়ি থামান, আমি নামবো, প্লিজ গাড়ি থামান স্যার, প্লিজ। এমন না থেমে হাজারটা প্রলাপ বকতেই আছে রশনি। ইয়াস শেষে আর সহ্য করতে না পেরে রেগে ওর দিকে তাকালো আর বলল, আমার কপালে কি গাধার সিল দেওয়া আছে নাকি? হ্যাঁ, নাকি লেখা আছে যে আমি আজাইরা? আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে এখানে আনতাম কেন? দেখুন, আপনি যদি এখন আমাকে না ছেড়ে দেন তাহলে আমি কিন্তু... হ্যাঁ দেখেন, আমিও দেখতে চাই এখানে আপনাকে না ছেড়ে দিলে কি করবেন আপনি। রশনি এবার চিন্তায় পড়ে গেল। সত্যিই তো, এখন কি বা করবে ও? এবার রশনি মনে মনে কিছু একটা ভাবলো। আচ্ছা, আপনি যদি আমাকে এখন ছেড়ে না দেন তাহলে আমি নিজেই এই গাড়ি থেকে এক লাফ দিব। বলেই সিট বেল্টটা খুলে নিল। রশনি যেই না গাড়ির দরজাটা খুলতে যাবে তখনই ইয়াসর হাতটা ধরে ওকে নিজের দিকে টেনে নিল আর ঠাস করে একটা লাগিয়ে দিল রশনির গালে। ভেবেছিলাম তোমার সাথে এটা করবো না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। মানে? রশনি আর বলতে পারলো না, তার আগে ইয়াশ ওর মুখে কি যেন একটা স্প্রে করে দিল, যার ফলে সাথে সাথে রশনি ওর বুকে ঢলে পড়ে। 1 ঘন্টা পর যখন রশনির জ্ঞান ফেরে তখন নিজেকে একটা সোফার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। ভালো করে চারপাশে তাকিয়ে দেখলো ও একটা বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে। ওর সামনে একটা টেবিল, আর তার সামনে ইয়াশ হাতের উপর মাথা ভর করে ওকে দেখছে। কোথায় আমি? আর আমার হাত পা বাঁধা কেন? কেন দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তোমার আর রাগ করতে হবে না, আমি সোজাসুজি বলছি। তারপর ইয়াশ ওর সামনে একটা কাগজ আর কলম রেখে বলল। রশনি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। ও সরি, আমার তো খেয়ালই ছিল না তোমার হাত পা তো বাঁধা, তাহলে তুমি সাইন করবে কিভাবে? একটু ওয়েট করো। ইয়াশ গিয়ে রশনির হাত পায়ের বাঁধনটা খুলে দিল। না, এখন সাইনটা করে দাও। কিসের পেপার এটা? আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। কি? আরে আস্তে আস্তে, কান ফেটে যাবে তো, তারপর সবাই তোমাকে খালার বউ বলে ডাকবে। উফ, প্লিজ বন্ধ করুন আপনার এসব ন্যাকামি। মানে কি এসবের? আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করব না। তা বললে তো চলবে না, কারণ বিয়ে তো তোমায় করতেই হবে, জানে না, কখনো না। ওকে, হ্যাজ ইউর উইশ। বলেই কাউকে কল দিল ইয়াশ। সাথে সাথে কলটা রিসিভ হলো। ইয়াশ কলটা স্পিকারে দিয়ে টেবিলটার ওপরে রাখলো যেন রশনি শুনতে পায়। হ্যালো রাজীব। জি স্যার, আব্র এর বাড়িতেই আছে। ওকে, তাহলে বাড়িটাতে আগুন লাগিয়ে দাও, ওখানে সবকিছু যেন ফিনিশ হয়ে যায়। ওকে স্যার। এগুলো শুনে রশনির আত্মা যেন কেঁপে উঠলো। ও চিৎকার করে বলে ওঠে, না, আগুন লাগিয়ে দেবেন মানে কি? স্যার প্লিজ এমনটা করবেন না, প্লিজ। আপনি সব রাগ তো আমার উপর, তাহলে আমার মামার সাথে এমন করছেন কেন? যা করার আমার সাথে করুন প্লিজ স্যার, আমার মামার সাথে কিছু করবেন না।
সে তো আপনার কোনো ক্ষতি করেনি। ওকে ওকে রিল্যাক্স। তোর মামাকে মেরে আমার কি লাভ বলো তো? জাস্ট এই পেপারটাই সাইন করে দাও, তাহলেই হবে। রশনি এবার পড়ল অনেক বড় দুবিধায়। কি হলো, চুপ করে আছো কেন? তার মানে তুমি কি সাইন করছো না? ঠিক আছে, তাহলে আমি না না না, প্লিজ আপনি এমন করবেন না, আমি সাইন করে দিচ্ছি। রশনি তাড়াতাড়ি পেপারটা নিয়ে সাইন করে দিল। এই তো গুড গার্ল। তারপর ইয়াশ ছেলেটাকে কাজটা করার জন্য না করে দিয়ে ফোনটা কেটে দেয়। যা শুনে রশনি 2 হাতে মুখ গুজে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ইয়াশ গিয়ে ওর সামনে 2 হাঁটু গেড়ে বসে ওর থুতনি ধরে মুখটা নিজের দিকে করে নিল। রশনির চোখের পানি মুছে দিয়ে ঠোঁটে হালকা করে চুমু খেলো। তারপর ওকে কোলে নিয়ে ওপরে রুমে যেতে লাগলো। রুমে গিয়ে ওকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে রুমটা লক করে দিল। তারপর নিজের শার্টের বোতাম একটা একটা করে খুলে ওর দিকে এগোতে লাগলো। স্যার আপনি কি করছেন? এ মা, এটা আমার কোনো প্রশ্ন হলো? বিয়ে করেছি, আসল করবো না? ইয়াশের কথা শুনে রশনি আরও কেঁদে দিল। না প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আমার সাথে ওটা করবেন না। সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে ইয়াশ। সিগারেট খাওয়ার অভ্যেস নেই তার, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি তো কত কিছুই করতে বাধ্য করে। ইয়াশের বেলায়ও তাই। এদিকে রশনির ঘুম কিছুটা হালকা হয়ে এসেছে। পিটপিট করে চোখ খুলে শরীরে ভীষণ ব্যথা অনুভব করে। পরক্ষণেই কালকে রাতের কথা মনে পড়ে যায়, যার ফলে ডুকরে কেঁদে ওঠে সে। কাঁদতে কাঁদতে কাশি চলে আসে, কিন্তু শরীরে এতটাই ব্যথা করছে যে উঠে পানির বোতলটাও নিতে পারছে না। হাত সামনে থাকা টেবিলের বোতলটির দিকে ছুঁই ছুঁই করেও যেন ছুঁতে পারছে না, কিন্তু কাশিটা যেন ক্রমশই বেড়ে চলেছে। রশনির কাশির শব্দ শুনেই ইয়াশ তাড়াতাড়ি বারান্দা থেকে ছুটে আসে। এসে তাড়াতাড়ি মুখটা খুলে রশনির সামনে ধরে, কিন্তু ইয়াশের হাতে খেতে সে নারাজ। যা দেখে রেগে যায় ইয়াশ। রশনির মুখটা চেপে ধরে নিয়ে নিজের দিকে করে পানি খাইয়ে দেয়। পানিটা খাইয়ে নিয়ে মুখটা অন্যদিকে করে নেয়। রশনির কাশিটা কমলেও রাগটা ক্রমাগত বেড়েই চলেছে। ইয়াশ রশনির চুলের মুঠি হালকা করে ধরে মুখটা সামনে নিয়ে এসে বলল, ইয়াশ রশনির চুলের মুঠি হালকা করে ধরে মুখটা সামনে নিয়ে এসে বলল, আমাদের সামনে এই অবস্থায় বসে থেকেও এত তেজ দেখাও কি হবে? মানে ভাঙবে কিন্তু মচকাবে না, তাই না? ইয়াশের কথায় রশনি নিজের দিকে তাকায়। রশনির গায়ে শুধু সাদা একটা ব্ল্যাঙ্কেট, যা রশনি এক হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। এবার ইয়াশের দিকে খেয়াল করে দেখে ও শুধু একটা সাদা টাওয়েল কোমরে পেঁচিয়ে বসে আছে, আর ওর চোখগুলো রশনির বুকে থাকা লাল তিলটার দিকে। যা দেখে রশনি তাড়াতাড়ি নিজেকে ঢেকে নিতে চাইল, কিন্তু তার আগে ইয়াশ ওর হাতটা ধরে ফেলে। তারপর ওই তিলটার মধ্যে গভীর চুমু এঁকে দিয়ে উঠে পড়ে। তারপর অন্যদিকে মুখ করে বলল, দেখো, এইভাবে বেশিক্ষণ বসে থেকো না, নাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই তাড়াতাড়ি যাও, গোসল করে এসো, আমাদের আবার ফিরতে হবে। রশনি এতক্ষণ ওর কথাগুলো চুপচাপ শুনছিল। ওর কথা শেষে মনে মনে বলল, নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমার যে সর্বনাশ করার তা তো কাল রাতেই করে দিয়েছিস। রশনির কোনো রেসপন্স না পেয়ে ইয়াশ ওর দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি কি আমার সাথে একসাথে গোসল করতে চাইছো? ওর কথায় রশনি ভ্রু কুঁচকে তাকায়। আচ্ছা বুঝেছি, তুমি যা চাইবে তাই হবে। বলেই রশনিকে কোলে তুলে নিল। রশনি শত চেষ্টা করেও ইয়াশের সাথে পেরে উঠল না। 1 ঘন্টা পর ইয়াশ রশনিকে কোলে করে নিয়ে বের হলো। দুজনের গায়ে শুধু টাওয়াল। ইয়াশ রশনির চুলগুলো মুছে দিয়ে নিজে রেডি হয়ে নিল, আর রশনিকে একটা জর্জেটের মেহেদি কালার শাড়ি দিয়ে দিল পরার জন্য। শাড়ি পরতে পারো তো নাকি? নাকি আমি আবার? শুনুন, আমি ওসব স্টার জলসার নায়িকাদের মতো নেকু না যে শাড়ি পরতে পারি না, তাই নায়কের কাছে গিয়ে বলবো পরিয়ে দিতে, নিজেটা ঠিক বুঝে নেব। আচ্ছা ঠিক আছে। রশনি ওর ফোন বের করে শাড়ি পরার টিউটোরিয়াল বের করে, নিজে নিজে পরে নিল। তারপর রেডি হয়ে ওরা বেরিয়ে পড়ল। পুরো পথে পিনপতন নীরবতা বিরাজ করছে, কেউ একটা কথাও বলেনি। না, বসে গিয়েছি আপনার। ইয়াশের কথায় রশনির ধ্যান ভাঙল। ও কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল, কিন্তু নামার পর খেলো আর এক বড়সড় এক শখ। এই যে রশনির নানু বাড়ি। রশনি ইয়াশের দিকে তাকালো। ইয়াশের মুখে রহস্যময় বাঁকা হাসি। আমরা এখানে এসেছি কেন?
ভাবলাম তোমাকে ঘুরিয়ে নিয়ে দেয়। আপনি? বেশি কথা না বলে এখন ভিতরে চল। ইয়াশের কথায় বিরক্ত হয়ে রশনি আগে হাঁটা শুরু করলো। ইয়াশ ভেতরে যাওয়ার আগে একবার বাড়িটায় চোখ বুলিয়ে নিল। দোতলা বাড়িটায় পুরানো তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু তার মধ্যেই ভীষণ সুন্দর লাগছে দেখতে বাড়িটাকে। চারিদিক দিয়ে বিভিন্ন ফুল গাছ লতাপাতা ইত্যাদি আঁকড়ে ধরে আছে। তার উপর আবার বৃষ্টির জন্য পুরো বাড়িটা ভিজে আছে। বিভিন্ন ফুল পাতা বৃষ্টিতে ভিজে পড়ে থাকায় জায়গাটা আরও লাবণ্যময় হয়ে আছে। তার উপর আবার বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ, উফ, সব মিলিয়ে জাস্ট অসাধারণ অনুভূতি। কিন্তু একটা জায়গায় ইয়াশের চোখ আটকে গেল, বাড়ির দোলনাটা, যেটাকে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে সাজানো। ইয়াশ গিয়ে ওটাতে কিছুক্ষণের জন্য বসে চোখটা বন্ধ করে উপভোগ করে নিল। তার যেন খুব ক্ষুদ্র সময়ের জন্য হলেও তার মনটাকে এক অন্যরকম প্রশান্তি উপভোগ করালো। কিছু সময় বাদে ইয়াশ সেখানে থেকে উঠে বাড়ির নেম প্লেটটার কাছে গেল, যেটাই বড় বড় অক্ষর দ্বারা রাজকীয় নকশায় চৌধুরী ম্যানশন লেখা। নেম প্লেটটা খুব পুরানো হওয়াতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, যার ফলে একদিক দিয়ে ঝুলে আছে। সেটা ইয়াশ উঠিয়ে সোজা করে ঠিক করে দিল। তারপর আর দেরি না করে ভেতরে চলে গেল, কিন্তু গিয়ে দেখলো রশনি এখনও গেটের বাহিরে জমে দাঁড়িয়ে আছে। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাবে না? রশনি কিছু বলছে না, শুধু অস্থির হয়ে এদিক সেদিক দেখছে। ইয়াশ বুঝতে পারলো ওর অস্বস্তি হচ্ছে, তাই ও রশনির হাত ধরে কলিং বেল বাজিয়ে দিল। কলিং বেলের আওয়াজ শুনে মিসেস নাইমা এসে দরজাটা খুলে দিলেন, আর খুলে সামনের মানুষগুলোকে দেখে অবাকের শেষ শীর্ষে। মিসেস নাইমা কিছু বলতে যাবেন, তার আগেই পেছন থেকে কেউ বলে উঠল, কে এসেছে আম্মু? কণ্ঠটা শোনা মাত্র রশনি বুকে এক অদ্ভুত ভৃত্যের ঝড় বয়ে আনে, কারণ এ যে আর কেউ না, নাহিদ। নামটা ভাবা মাত্রই আগাম পরিস্থিতি কী হতে চলেছে তা ভাবতেই কোনো এক অজানা ভয় পুরো শরীর হিম হয়ে আসছে। মিসেস নাইমা কিছু না বলে দরজার সামনে থেকে সরে যান। দরজায় থাকা মানুষগুলোকে দেখে নাহিদের পা ওখানেই আটকে গেল। রশনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এক হাতে শাড়ির কিছু অংশ খিচে ধরে আছে, আর অন্য হাতটা ইয়াশের দখলে। না, এই দৃশ্য আর সহ্য করার নয়। নাহিদ আর না পেরে দৌড়ে গেল ইয়াশের কলার ধরতে। আজকে ইয়াশকে মেরে ফেলতেও যেন তার হাত কাঁপবে না, কিন্তু ইয়াশকে ধরবে তার আগেই পেছন থেকে কেউ এসে নাহিদকে ধরে ফেলল। কিন্তু নাহিদ তার মাঝেই ইয়াশকে বিভিন্ন কথা শোনাচ্ছে। যেই লোকটা নাহিদকে ধরে রেখেছিল সে নাহিদকে তার দিকে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল নাহিদের গালে। নাহিদ, তুমি এত বেয়াদব কবে থেকে হলে? ইয়াশ আহমেদ এখন আমাদের চৌধুরী বাড়ির জামাই, সো ওর সাথে সম্মান দিয়ে কথা বলবে। নাহিদ গালে হাত দিয়ে ছলছল চোখে অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, সামনে থাকা লোকটা আর কেউ না, সে যে স্বয়ং রশনির মামা শাহিদ চৌধুরী। সবাই তার এমন ব্যবহারে অবাক হয়ে তাকে দেখছেন, কারণ তার এমন স্বাভাবিক ব্যবহার কারোরই কাম্য নয়। নাহিদ রাগে দুঃখে সেখান থেকে নিজের রুমে চলে গেল। এবার শাহিদ চৌধুরী রশনিকে উদ্দেশ্য করে বলল, কি রে মা, একবার বুকে আসবি না তোর এই বুড়ো বাবার? রশনি ইয়াশের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে তার মামাকে জড়িয়ে ধরল, ধরেই জোরে জোরে কেঁদে দিল। আর তার মামা পরম স্নেহে হাত বোলাতে লাগলো তার আদরের ভাগ্নির মাথায়। মামা ভাগ্নির এই দৃশ্য দেখে যে কারোরই হৃদয় ছুঁয়ে যাবে। কিছুক্ষণ পর শাহিদ চৌধুরী বলে উঠলেন, অনেকটা জার্নি করে এসেছিস, যা মা উপরে গিয়ে একটু রেস্ট নে। তারপর সে নাইমা বেগমকে উদ্দেশ্য করে বলল যেন ওকে ওপরে নিয়ে যায়। নাইমা বেগমের সাথে রশনি ওপরে চলে গেল। শাহিদ চৌধুরী এবার এগুলো ইয়াশের দিকে। শাহিদ চৌধুরী কিছু বলবেন তার আগে ইয়াশ তাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে বলল, ভালো আছেন তো শ্বশুরমশাই? শাহিদ চৌধুরী ইয়াশের পিঠে হালকা চাপড় দিয়ে বললেন, খুব। তুমি? তোমাকে জিজ্ঞেস করছি, তোমার তো ভালো থাকারই কথা, তাই না? তা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু আমার ভাগ্নিরা বড্ড অবাধ্য। ভয় হয়ে আটকে না রাখলে কখন যেন উড়ে যায়। অবশ্য এক ভুল বারবার আর করবো না, এবার আর উড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। ইয়াশের কথায় স্মিত হাসলেন শাহিদ চৌধুরী। ওয়েল, এই বয়সে তোমাদের মতো ছেলেদের এমন কনফিডেন্স থাকাই ভালো। কিন্তু একটা জায়গায় খটকা লাগলো, যে ইয়াশ আহমেদও কোনো কিছুতে ভয় পায়,
শাহিদ চৌধুরীর কথার উত্তরে ইয়াশ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হয়তো, কিন্তু তা অবশ্য নিজের জন্য নয়, পাখিটার জন্য। কারণ এবার যদি পাখিটা উড়ে চলে যেতে চাই তাহলে হয়তো আর তার ডানাগুলোই থাকবে না, নয়তো যে পাখিটার উপরে নজর দেবে তার নজরটা আর রাখবো না। তুমি? তখন আর বুঝতে পারলো তাদের কথা কেউ শুনছে। সাথে সাথে শাহিদ চৌধুরী পেছনে তাকিয়ে দেখলো নাইমা বেগম দাঁড়িয়ে আছেন। নাইমা বেগম অস্বস্তি কাটানোর জন্য বললেন, আমি খাবার সার্ভ করে দিচ্ছি, তোমরা এসো। চলো খেতে বসবে। না, আমাদের এখন ফিরতে হবে। ইয়েশের কথা শেষ হওয়ার আগেই শাহিদ চৌধুরী বলে উঠলেন, আজকে প্রথম শ্বশুর বাড়ি এসেছে, না খাইয়ে তো আর ফিরে দিতে পারি না। কিছুটা জোর করেই শাহিদ চৌধুরী ইয়াশকে নিয়ে গেল খাবার টেবিলে। এদিকে রশনি নিজের রুমের আয়নার সামনে বসে ভাবছে কি থেকে কি হয়ে গেল, কিন্তু তার মামাই বা এমন স্বাভাবিক আচরণ করছেন কিভাবে তা ভেবে পাচ্ছে না রশনি। রশনি আয়নার সামনে বসে এসব ভাবছিল, তখন রুমে কারো উপস্থিতি অনুভব করতে পারল। রশনি আয়নার দিকে তাকিয়ে রুমে প্রবেশ করা লোকটিকে দেখে চোখ বন্ধ করে নিয়ে একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিল। তারপর পেছন ফিরে তার দিকে তাকালো, কিন্তু কেন যেন আজ চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না রশনি। তার চোখে যে আজ হাজারো না পাওয়া অভিযোগ ভিড় করেছে। রশনির মনে হচ্ছে সেই চোখগুলোর দিকে তাকালে এই গভীর অভিযোগগুলোর ভিড়ের স্রোতে হারিয়ে যাবেও, কারণ সামনে থাকা ব্যক্তিটি যে নাহিদ। রশনি কিছু বলতে পারছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেমন আছো? আমি? রশনির কথা শেষ হওয়ার আগে নাহিদ গিয়ে রশনির গালে হাত রেখে বলল, আমি জানি তুমি ভালো নেই, ওই জানোয়ারটা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? তুমি চিন্তা করো না, আমি ওর হাত থেকে তোমাকে ঠিকই বাঁচিয়ে নেব। তুমি শুধু একবার বলো তুমি আমাকে এখনো ভালোবাসো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। রশনি নাহিদের হাতটা সরিয়ে দিয়ে নিজেকে শক্ত করে নিল। এখন কেন এসছো নাহিদ? যখন আমার তোমার প্রয়োজন ছিল তখন তো আসোনি, তাহলে এখন কেন? নাহিদ রশনির দুই হাত নিজের কাছে নিয়ে এসে বলল, হো, একদিনেই ওই লোকটা তোমাকে বশ করে নিল। রোশনি, তুমি জানো না ওই লোকটা কতটা খারাপ। ওই দিন ওই লোকটা আমাকে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল, তারপর সকালে ছাড়ে। বাবা যখন সকালে এসেছিল তখন আমি সব বলেছিলাম, কিন্তু বাবাও তাতে কিছু বলেনি। তাতে কি, তোমার জন্য আমি একাই 100 সব কিছু করতে পারি তোমার জন্য। তুমি একবার শুধু বলো তুমি এখনো আমায়। নাহিদ শোনো আমার তোমাকে কি জিজ্ঞাসা করছি? তুমি তো জানো ওই লোকটা তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুমি শুধু আমার 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 আমার। নাহিদ শান্ত হও প্লিজ, পাগলামো করো না। যেভাবেই হোক বিয়েটা হয়েছে তো, সো এখন আমি অন্য কারোর বউ। রশনির কথাটা শেষ হতে পারল না, তার আগেই নাহিদ চেঁচিয়ে উঠল, না, রোশনি শুধু নাহিদের আর কারণ